প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, রিসোর্স টিচার, গণিত, সেসিপ, জামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, বাগাতিপাড়া, নাটোর। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। পূর্বের ধারাবাহিকতায় আজকে অনলাইন ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের গণিত পাঠ্য বইয়ের নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং যারা এখন নবম শ্রেণীতে আছো তাদের জন্য একেবারেই নতুন। তো তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝে করার চেষ্টা করবে। তো এখানে বলা হয়েছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। আসলে ত্রিকোণমিতিটা কি, এটা কোথায় থেকে আসলো, কিভাবে আসলো? তো ত্রিকোণমিতিটা এটা আমাদের গণিতের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি শাখা, যেটা নিয়ে আমাদের ম্যাথমেটিশিয়ানরা অনেক আগে থেকে গবেষণা করছে। তো বিভিন্ন সভ্যতায় আমাদের এই ত্রিকোণমিতিগুলো ব্যবহার করা হতো এবং অনেক জটিল জটিল কাজকে সহজ করার জন্য এই ত্রিকোণমিতির উদ্ভব করা হয়। যেমন দেখো, অনেক বড় একটি লম্বা গাছ, তুমি কি করবে? সেই গাছে যদি উচ্চতা নির্ণয় করতে চাও, তাহলে যদি আমরা নিচ থেকে কোনো ফিতা বা দড়ি দিয়ে যদি আমরা মগডাল পর্যন্ত সেটা মাপতে চাই, তাহলে এটা আমাদের জন্য খুবই কষ্টকর। তো সেই কাজটাকে সহজ করার জন্য এই ত্রিকোণমিতি ব্যবহার করা হয়। আবার মনে করো নদীর তো দৈর্ঘ্য মাপা অনেক কঠিন ব্যাপার। তো যদি প্রস্থটাও আমরা মাপতে চাই, তাহলে আমরা কি করব? এই পাশ নদীর এক পাশে থেকে আরেক পাশে ফিতা বা দড়ি বা যে কোনো কিছু দিয়ে আমরা মাপার চেষ্টা করব। তো সেটা আমাদের জন্য অনেক কষ্টকর। তো এই কষ্টকর কাজগুলোকে সহজভাবে করার জন্য আমাদের এই গণিতের শাখায় ত্রিকোণমিতির উদ্ভব। অর্থাৎ ত্রিকোণমিতি ব্যবহার করে আমরা অনেক জটিল জটিল কাজগুলোকে সহজভাবে উপস্থাপন করতে পারি। তো ত্রিকোণমিতিতে আমাদের অনুপাত আছে 6টি। সেই অনুপাত 6টি হলো আমাদের, একটা আছে হচ্ছে আমাদের সাইন, একটা হলো কজ, একটা হলো আমাদের ট্যান, একটা হলো কট, সেক এবং হলো কোসেক। এগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। তো এই অনুপাত এগুলাকে আমরা অপারেটর বলি। তো এই অপারেটর, যেমন তুমি চিন্তা করো যে একটা তুমি বাস ট্রেন যেটাই বলো, সেটা অপারেটর ছাড়া কিন্তু চলবে না। তোমার কি আছে? বাস আছে, ট্রেন আছে, যাই থাকুক, অপারেটর যদি না থাকে তাহলে কিন্তু সেই যন্ত্রটা চলবে না। তো এইখানে আমরা নরমালি এখানে কি চিন্তা করি? এগুলা আমাদের ত্রিকোণমিতিতে হলো আমাদের কোণের সম্পর্ক। এখানে কোণ, এই যে এখানে আমাদের কি সাইন হলো অপারেটর আর এটা হচ্ছে আমাদের কোণ। তাহলে সাইন কাকে অপারেট করছে? এই থিটাকে অপারেট করছে। এই থিটার জায়গায় অনেক কিছু হতে পারে, আমাদের এ বি সি, আলফা বিটা গামা। যেমন ধরো থিটার মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে এর মান আমরা নরমালি ভাবে নিচ্ছে 30। কিন্তু যখনই আমাদের এটার সাথে একটা অপারেটর বসে যাবে, তখন কিন্তু এই 30 আর 30 থাকবে না। অর্থাৎ এই থিটাকে অপারেট করবে এই সাইন, এই থিটাকে অপারেট করবে কজ, তখন কিন্তু মানগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আমাদের এইখানে থিটাকে অপারেট করতে গেলে অপারেটর দরকার। এই অপারেটরগুলো হচ্ছে আমাদের এই সাইন, কস, ট্যান, কট এগুলো। আবার লক্ষ্য করো, এখানে যে আমি সাইন থিটা লিখলাম, এটা কিন্তু এরকম না যে সাইন গুণ করলাম আর থিটা চলে আসলো সাইন থিটা। এটা কিন্তু আমাদের হবে না, এটা কখনোই আমাদের সম্ভব না। সাইন এবং থিটার গুণফল কখনোই সাইন থিটা হবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এরকম ভাবে সাইন থিটা বলো, কস থিটা বলো, ট্যান থিটা বলো, এইগুলো হচ্ছে আমাদের কি, আমাদের মূলত যে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজটাই মোটামুটি ত্রিকোণমিতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা জানি, যদি আমরা এই কোণের ক্ষেত্রে চিন্তা করি, এই কোণের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, দেখো খেয়াল করো, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা কি আমরা লম্ব বলি, কিন্তু এখন নাম হচ্ছে কি আমাদের বিপরীত বাহু। এটার নাম হলো আমাদের বিপরীত বাহু। এটার নাম হচ্ছে কি আমাদের অতিভুজ, এটার নাম হচ্ছে আমাদের ভূমির নাম আবার কি সন্নিহিত বাহু। তো এরকম ভাবে প্রত্যেকটা ত্রিকোণমিতির অনুপাত আমাদের দুইটা বাহুর ভাগফলের সমান।
এই সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর ভাগফলের সমান বা অনুপাতের সমান। তো এই ত্রিকোণমিতি যে সমকোণী ত্রিভুজ নিয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, সেটা নিয়ে আমরা এখন একটু দেখার চেষ্টা করি। তোমরা দেখো এখানে আমরা মোটামুটি অপারেটরগুলো চেনার চেষ্টা করলাম। এখন আমরা একটু সমকোণী ত্রিভুজের মাধ্যমে একটু দেখি। দেখো এই হলো আমাদের একটি সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা আমরা জানি। এইখানে আমাদের মূলত কাজ হবে এই জায়গায় এবং এই জায়গায়। আমাদের অঙ্কে যেভাবে দেওয়া থাকবে, যদি আমি এই কোণের সাপেক্ষে কাজ করি, মনে করো আমি এখানে থিটা দিলাম, তাহলে এটার নাম কি? এটা হচ্ছে আমাদের প্রতিভুজ। এটাকে আমরা কি বলেছি? ভূমি। ভূমি আমার নাম কি? সন্নিহিত বাহু। এটার নাম আমরা আগে বলতাম কি? লম্ব উচ্চতার, এখন হবে বিপরীত বাহু। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো আমরা একটু লক্ষ্য করি যে ত্রিকোণমিতির মেন হলো আমাদের এই সমকোণী ত্রিভুজ। তো এইখানে আমাদের কোণের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কোণটা খুবই গুরুত্বপূর্ণ। কোণ যদি কোনো সময় আমাদের এখানে চলে আসে, সে মনে করো এটাকে আমি কি দেব? এটাকে আমি একটা কোণ দিলাম হচ্ছে, এখানে আমি দিলাম বিটা কোণ দিলাম। আমি এখানে কোণ দিলাম, এই চিহ্ন নাম হচ্ছে বিটা। তো বিটা কোণের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে এইবার এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে লম্ব বা বিপরীত বাহু, আর এটা হয়ে যাবে আমাদের ভূমি বা সন্নিহিত বাহু। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যখন আমাদের কোণ এইখানে, অর্থাৎ এই কোণের বিপরীত বাহু কোনটা? এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের এইটা। তাহলে সেটা হয়ে যাবে আমাদের কি? বিপরীত বাহু বা লম্ব। এই কোণের বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে এটা হয়ে যাবে আমাদের লম্ব বা বিপরীত বাহু। তার মানে আমরা বুঝতে পারছি যে কোণের সাপেক্ষে আমাদের কি হবে? লম্ব এবং ভূমিটা চেঞ্জ হবে, অর্থাৎ বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু চেঞ্জ হবে। ত্রিভুজের কোনো পরিবর্তন হবে না। আবারও লক্ষ্য করো, আমরা আমাদের যে কোণ নিয়ে কাজ করতে বলবে, প্রশ্নে আমাদের উল্লেখ থাকবে, তো সেই কোণের বিপরীতে যে বাহু থাকবে সেটার নাম হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে আমাদের প্রদত্ত একটা কোণ দেওয়া থাকবে, সেই কোণের বিপরীত বাহুর যেটা, সেটার নাম হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। তাহলে এটা যদি লম্ব বিপরীত বাহু হয়, তাহলে এটা হয়ে যাবে ভূমি বা সন্নিহিত বাহু। যে কোণ সৃষ্টিকারী বাহুকে বলা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি, এবং এটা আমাদের কি বলা হয়? সমকোণের বিপরীত বাহুকে বলা হচ্ছে প্রতিভুজ। আবার বলা হয় সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে বলা হচ্ছে আমাদের প্রতিভুজ। অর্থাৎ প্রতিভুজের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কি? কোণের সাপেক্ষে পরিবর্তন হবে আমাদের লম্ব এবং ভূমি, অর্থাৎ বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এইগুলাকে যদি আমরা অনুপাতের মাধ্যমে লিখতে চাই, যেমন sin θ সমান আমরা কি লিখতে পারবো? sin θ সমান আমরা কি লিখতে পারবো? দেখো এখানে আমরা একটু ছন্দ ব্যবহার করে আমরা কাজ করি। যদি আমরা বলি সাগরে, সাগরে লবণ অধিক, এবার কবরে ভূত অনেক, এরপর আমরা বলি টেরা লম্বা ভূত। এই ছন্দটা আমাদের একটু মাথায় রাখতে হবে, তাহলে আমরা ত্রিকোণমিতির সব অনুপাতের মানগুলো পেয়ে যাব। দেখো সাগরের মানে চিন্তা করো sin θ। এই থিটার জায়গাতে আমাদের যে অনেক কিছু থাকতে পারে। এখানে যেমন এই কোণের সাপেক্ষে যদি আমি চিন্তা করি, তাহলে থিটা, বিটার সাথে চিন্তা করলে বিটা। লবণ মানে কি হবে আমাদের? লবণ মানে হচ্ছে আমাদের লম্ব, অধিক মানে আমাদের প্রতিভুজ। তো এইভাবে আমরা
এইভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারি। দেখো কবরে মানে কি cos থিটা, ভূত মানে হচ্ছে আমাদের ভূমি, অনেক মানে অতিভুজ, টেরা মানে কি tan থিটা, লম্বা মানে লম্ব, আর ভূত মানে ভূমি। তো তাহলে আমরা কি পেলাম দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে sin থিটা সমান আমরা পেলাম হচ্ছে লম্ব বাই অতিভুজ, এরপর cos থিটা সমান আমরা পাবো ভূমি বাই অতিভুজ, tan থিটা সমান সমান আমরা পাবো লম্ব বাই ভূমি। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এই ছন্দ যদি তোমরা জানো তাহলে এটা তৈরি করতে পারবে। তাহলে এখন যদি আমরা এই চিত্রের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্রের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কি বলবো, আমরা একটু দেখি sin থিটা সমান কি লেখা যায়। বলো তো তোমরা চিত্র থেকে sin থিটা সমান কি লেখা যাবে। sin থিটা আমরা কি বলেছিলাম, সাগরে লবণ অধিক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা, লম্ব হচ্ছে আমাদের কোনটা, লম্ব হলো আমাদের AB, আর অতিভুজ মানে হলো আমাদের AC। তো এরকম ভাবে sin থিটাকে যদি আমি উল্টিয়ে দিই তাহলে সেখান থেকে আমি কার মান পাবো, cosec এর মান, এভাবে। এরপর cos থিটা, cos থিটাকে আমরা কি বলেছিলাম, কবরে ভূত অনেক, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা, ভূমি হলো আমাদের BC, অতিভুজ হলো আমাদের AC। তাহলে sec থেকে আমরা কার পাবো, cos থেকে পাবো sec এর মান, এটাকে উল্টে দিলে আমরা পেয়ে যাব এইটা। এরপর আমাদের এবার tan কে আমরা কি বলেছিলাম, টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব আর ভূমি। তাহলে লম্ব হচ্ছে আমাদের কোনটা, AB, ভূমি হলো কোনটা আমাদের BC। তাহলে এখান থেকে কার মান পাওয়া যাবে, cot এর মান পাওয়া যাবে। cot এর মান তাহলে কি হয়ে যাবে, ভূমি বাই আমাদের লম্ব। তো এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের অঙ্কে অবশ্যই কাজে লাগবে। তো এখন চিন্তা করো, আমরা কাজ করলাম হচ্ছে এই কোণের সাপেক্ষে, থিটা আছে না এখানে থিটা। এখন যদি আমি সবগুলোকে বিটা করে দিই, এখানে চিহ্ন নাম হলো আমাদের বিটা। তাহলে দেখো যদি বিটা কোণের সাপেক্ষে আমরা কাজ করি, আমরা sin মানে কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখন লম্ব কিন্তু এটা থাকবে না, এখন আমাদের লম্ব হয়ে যাবে কোনটা, এইটা, এইটা হয়ে যাবে আমাদের এখন লম্ব বা বিপরীত বাহু। এবং এইখানে তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, কোণ সৃষ্টিকারী বাহুর নাম কি, এটা হয়ে যাবে আমাদের ভূমি, বা এখন এটার নাম হয়ে যাবে সন্নিহিত বাহু। অতিভুজের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন লম্ব বাই অতিভুজ কি হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখন কোনটা, লম্ব এখন হয়ে যাবে আমাদের কি বলো, লম্ব আমাদের হয়ে যাবে BC, আর অতিভুজ আমাদের আছে হলো AC। তাহলে এটাকে cosec উল্টায় যাবে, তার মানে AC বা এখানে হয়ে যাবে আমাদের BC। এবার cos, এগুলা সব বিটা। cos এর ক্ষেত্রে কি হবে, cos মানে কি, cos মানে কবরে ভূত অনেক, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা, ভূমি এখন হয়ে যাবে আমাদের AB, অতিভুজ হয়ে গেল আমাদের AC। তাহলে এটাকে উল্টালে আমরা পেয়ে যাব sec বিটা। তাহলে tan এখানে থিটা, থিটার জায়গায় আমরা দিয়ে দেব এখন বিটা। তাহলে কি হবে, tan মানে কি বলেছিলাম, টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব আর ভূমি। তাহলে এখন লম্ব কোনটা, লম্ব হয়ে গেল BC, আর ভূমি হয়ে গেল আমাদের AB। তাহলে এখান থেকে আমাদের লিখবো আমরা AB বাই BC। তো এইভাবে আমরা সব ত্রিকোণমিতির মানগুলোকে আমরা খুব সহজেই বের করতে পারি। জাস্ট খালি কোণের সাপেক্ষে কি হবে তোমরা সেটা একটু মনে রাখার চেষ্টা করবা, ছন্দটা একটু দেখবা এবং ক্লাসটা ভালোভাবে দেখার চেষ্টা করবা। এরপর আমরা একটি ষড়ভুজের মাধ্যমে আমাদের সূত্রগুলোকে একটু দেখার চেষ্টা করি, যে
যে সূত্রগুলো আমাদের অঙ্ক করার সময় আমাদের কাজে লাগবে তোমরা দেখো। এইখানে আমরা একটু ষড়ভুজ আঁকাই। এই হলো সর্বদা আমাদের একটি ষড়ভুজ। তো ষড়ভুজের যে কোণাগুলো আছে সেখানে আমরা এইভাবে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বসাবো। এটা আমাদের মনে রাখতে হবে কিভাবে বসাবে। দেখো আমরা থিটা কোণ নিলাম, একটু দেখো বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা যদি এখানে tan নিই, তারপরে হবে আমাদের sin, তারপরে হবে আমাদের cos। এই তিনটা মনে রাখলে আমাদের চলবে। sin থিটা, tan থিটা, পরে আমরা নেব sin থিটা, তারপরে হলো cos থিটা। এরপরে বিপরীতগুলোকে সেভাবে আমরা তৈরি করব। যেমন sin এর বিপরীত হলো আমাদের এখানে cosec, cos এর বিপরীত হলো আমাদের sec, এবং tan এর বিপরীত হলো আমাদের cot। আর এখানে সবার জন্য একটা থাকবে 1। এটা আমরা ষড়ভুজ, এটা আমরা এখান থেকে কি বলবো, সব সূত্রগুলো আমরা পাবো। তো প্রথম যে নিয়ম, আমাদের বিভিন্ন নিয়মের ক্যাটাগরিতে সূত্রগুলো বের করতে হবে। প্রথম সূত্রটা হচ্ছে আমাদের যে ঘড়ির কাঁটা আছে, দেখো ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে, আমাদের এভাবে ঘুরে। অর্থাৎ প্রথমটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, তাহলে আমি যে অনুপাতটি নেব, অর্থাৎ আমি যদি tan থিটা নিই, তাহলে পরবর্তী দুইটা কি হবে, ভাগ হবে। অর্থাৎ sin থিটা বাই cos থিটা। আবার একটু বোঝার চেষ্টা করো। আমি যদি tan থিটা নিই, অর্থাৎ যে অনুপাতটি নেব তার পরবর্তী দুইটা কি হবে, ভাগ হবে। তাহলে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এরপর যদি তুমি কি করবা, sin থিটা নাও, তাহলে আমাদের কি হবে, পরবর্তী দুইটা ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি cos থিটা বাই কি হবে, cot থিটা। এরপরে যদি তুমি কি করো, cos থিটা নাও, তাহলে লেখা যাবে cot থিটা বাই cosec থিটা। এরপর যদি cot থিটা নিয়ে তুমি চিন্তা করো, তাহলে কি হবে, cosec থিটা বাই sec থিটা। তো এইভাবে আমরা প্রথম নিয়মটা হলো কি, যে অনুপাতটি আমরা নেব তার পরবর্তী দুইটা আমাদের কি হবে, ভাগ হবে, যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে। এবার চিন্তা করি, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে আমাদের কি হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। বিপরীত দিকে বলতে আমাদের কি হবে, আমাদের এদিক ঘুরবে, এদিক করে ঘুরবে। তাহলে এদিক করে ঘুরলে আমরা কি করব, যে অনুপাতটি আমরা নেব, বলো কোনটা নেবা। আমরা যদি এদিক থেকে আসি, cot থেকে যদি চিন্তা করি, যে কোনটা ধরলেই হবে। তাহলে cot থিটা মানে কি, তার আগের দুইটা ভাগ হবে। আগের দুইটা বলতে এখানে আছে cos থিটা, ভাগ হলো আমাদের sin থিটা। cot থিটা নিলাম, তার আগের দুইটা কি হবে, ভাগ হবে। এরপর যদি আমি এখান থেকে cos থিটা নিই, তাহলে তার আগের দুইটা কি আছে, এখানে আমাদের sin থিটা বাই tan থিটা। আমি যদি sin থিটা নিই, তাহলে আমাকে লিখতে হবে tan থিটা ভাগ হচ্ছে sec থিটা। এইভাবে আমরা 2 নম্বরের নিয়ম লিখতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, অন্যগুলোর ব্যাপার তেমন নেই। এরপর 3 নম্বর যে সূত্রটি, 3 নম্বর সূত্রটা কি হবে, আমরা যে অনুপাতটি নেব, দেখো যে অনুপাতটি নেব, অর্থাৎ যদি আমি sin থিটা নিই, তাহলে এই যে 1 ভাগ তার প্রান্তীয় মান কে আছে, 1 ভাগ তার প্রান্তীয় মান আছে আমাদের কি, cosec। যে অনুপাতটি নেব সমান 1 ভাগ তার প্রান্তীয় মান। তো এরপরে তাহলে cosec থিটা সমান কি লেখা যাবে, cosec থিটা সমান এই যে 1 ভাগ তার প্রান্তীয় মান কি আছে, sin থিটা। এরপর যদি আমি cos থিটা লিখি, তাহলে 1 ভাগ তার প্রান্তীয় মান কি আছে আমাদের sec থিটা। এই যে 1
ভাগ কজের প্রান্তে মান হলো sec। তাহলে sec সমান কি লেখা যাবে? 1 ভাগ তার প্রান্তে মান আছে আমাদের cos। এইভাবে আমাদের সূত্রগুলো লেখা যাবে। খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই সূত্রগুলো। তো এরপর আমাদের স্কয়ারের যে সূত্র আছে তিনটি, স্কয়ারের সূত্র দেখো, লক্ষ্য করো, স্কয়ারের সূত্রগুলো লেখা যাবে। তবে তোমরা এখানে সরাসরি লিখবা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এইখানে আরেকটি হচ্ছে আমাদের sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এরপরে হলো আমাদের cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রগুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব, তাহলে আমাদের পরবর্তী অঙ্কগুলোতে সুবিধা হবে। এবং তোমরা এখানে এক একটা সূত্র থেকে দেখো sin স্কয়ার থিটার মান বের করতে পারবা, cos স্কয়ার থিটার মান বের করতে পারবা, sec স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা এবং cot স্কয়ার থিটার মান বের করতে পারবে। তো এইভাবে আমাদের সূত্রগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমরা পরবর্তী ক্লাসে অঙ্ক নিয়ে আলোচনা করব।